হ্যালো বন্ধুগণ, রাইট ইনফো সেন্টার থেকে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন বলছি। আজকে আপনাদের সামনে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট। যারা এখনো ফিঙ্গারপ্রিন্ট দেন নাই, ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা 2-1 দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন তারা কাইন্ডলি ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি আশাবাদী আপনি একটু হলেও উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে হচ্ছে আমি কিছু প্রশ্ন দিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখানে আমার কাছে অনেকেই প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলোর মধ্যে আমি কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছি, যেগুলো আপনারা করেছেন সেই প্রশ্নগুলো। এর মধ্যে প্রথমে যে প্রশ্নটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ডেটটা কিভাবে পাবেন। ফিঙ্গারপ্রিন্টের ডেটটা হচ্ছে আপনারা সবাই জানেন কিভাবে পেয়ে থাকেন। আপনার স্মার্ট কার্ডের টাকা জমা দেওয়ার পর স্মার্ট কার্ডের ফাইলটা আছে, সেই ফাইল BRTA সাবমিট করার পর তারা হচ্ছে কি আপনাকে এরকম একটা অস্থায়ী অনুমতিপত্র, ড্রাইভিং লাইসেন্সের অস্থায়ী অনুমতিপত্র দেয় এবং সেই অনুমতিপত্রের উপরে অথবা পেছন সাইডে ঠিক এইরকম ভাবে সিল দিয়ে তারা হচ্ছে কি আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেটটা দিয়ে দেয়। আবার অনেকেরটা হচ্ছে কি অনেক BRTA বলে দেয় আপনাদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডেটটা জানাই দেওয়া হবে। আবার অনেকেরটা হচ্ছে এইরকম ভাবে মানি রিসিপ্টের পেছনে, যে আপনি যে টাকা জমা দিয়েছেন সেই মানি রিসিপ্টের পেছনে আপনার হচ্ছে ঠিক এইরকম ভাবে সিল দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেটটা দিয়ে দেওয়া হয়। আমার কাছে আরো একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ডেট পাওয়ার পর কি করতে হবে। ডেট পাওয়ার পর অনেকেই হচ্ছে কি এই ফিঙ্গারপ্রিন্টের ডেটটা পাওয়ার পর এত মহা খুশি হয় যে কবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেই ডেটটা অনেকেই ভুল করে ভুলে যায়, মানে খুশিতে আত্মহারা হয়ে এই ডেটটা ভুলে যায়। সেই জন্য আপনার এই ডেটটা মনে রাখার ওয়ে হচ্ছে আপনার বাসার ক্যালেন্ডারে যেই তারিখে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিতে যাবেন সেই তারিখের উপর একটা গোল সার্কেল দিয়ে রাখেন, অথবা আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ফোনের ক্যালেন্ডারে ওই তারিখ এবং তার আগের তারিখ একটা ইভেন্ট সেট করে রাখেন, যাতে আগের দিন আপনাকে রিমাইন্ড মনে করায় দেয় এবং আপনি পরের দিন ঠিক সময় মতো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে পারেন। তারপর আরো একটি প্রশ্ন হচ্ছে, যেই ডেটে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেই ডেটে আপনি যদি উপস্থিত হতে না পারেন তাহলে কি করবেন। অনেকেই আছে ফিঙ্গারপ্রিন্টের ডেটের দিন উপস্থিত হতে পারি না, এরকম হচ্ছে বিশেষ করে যারা স্টুডেন্ট পড়ালেখা করে তারা হচ্ছে অনেকেই দেখা যায় ফিঙ্গারপ্রিন্টের ডেটে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কলেজ ইউনিভার্সিটি বা পরীক্ষা পড়ে গেছে, সে পরীক্ষায় অ্যাটেন্ড হওয়ার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছে না, বা সেই দিন আপনি কোনো ইনসিডেন্ট করেছেন, ইনজুরি হয়েছেন, সেই জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেননি, অথবা ভুল করে আপনি সেই তারিখটা ভুলে গেছেন। এখন আপনার করণীয় কি? এখন আপনার একটাই করণীয়, আপনি আপনার সংশ্লিষ্ট BRTA অফিসে যে আপনার কারণটি তাদেরকে বুঝিয়ে বলে আপনি ফিঙ্গারপ্রিন্টের নতুন ডেট নিয়ে তারপর সেই তারিখে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে খুব কম, মানে খুবই একবারে রেয়ার, হাজারে একটা হয় কিনা সেটা বলা যায় না, কারণ এটা হয় না সচরাচর। সেটা হচ্ছে আপনি যেই তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেই তারিখটা হচ্ছে কোনো সরকারি ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির দিন কিনা, সেটা হচ্ছে আপনার এইটার জন্য সবচাইতে রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার নিজের। আপনি যার মাধ্যমে লাইসেন্সটা করাচ্ছেন বা আপনি নিজে করলেও BRTA কর্মকর্তা যে ডেটটা দিয়ে দিয়েছে সাথে সাথে আপনার মোবাইলের ক্যালেন্ডার দেখে সেই ডেটটা কি বারে পড়ছে, সেই দিন কি কোনো সরকারি ছুটি আছে নাকি কোনো সাপ্তাহিক ছুটি আছে কিনা সেটা চেক করার দায়িত্ব আপনার নিজের, কারণ লাইসেন্সটা হচ্ছে আপনার নিজের। সেই জন্য এই ডেটটা পাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে অবশ্যই সেই ডেটটা কিবার পড়ছে, সেদিন কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিন কিনা সেটা আপনারা চেক করে নেবেন। আর যদি ইনকেস এরকম হয়েই যায় কখনো, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি যখন মানে আপনি যেই ডেটটা পাইছেন সেই ডেটটা সাপোজ ধরেন শুক্রবার পড়ছে অথবা সরকারি কোনো ছুটির দিন পড়ছে, সেক্ষেত্রে আপনি করবেন কি আপনার সংশ্লিষ্ট BRTA অফিসে যে সেই ডেটটা নতুন করে নিয়ে আসবেন।
তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সময় আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন সেই ফিঙ্গারপ্রিন্টটা কখন দিবেন, সকালে না দুপুরে, আফটার লাঞ্চের পর, সেটা অবশ্যই আপনি ফিঙ্গারপ্রিন্ট ডেট পাওয়ার সাথে সাথে আপনার সংশ্লিষ্ট বিআরটি অফিসে জেনে নেবেন। যাদের মোবাইলে এসএমএস আসে তাদেরটা মেবি হয়তো দিয়ে দেয়, আর না হলে আপনি সকালে চলে যাবেন। বিশেষ করে তারা বলে দেয় আপনার সকালে অথবা বলে দেয় দুপুরে। যাদের হচ্ছে দুপুরে তারা অবশ্যই লাঞ্চ আওয়ারের পর দুপুর 2টা যখন সেই সময় আপনাদের যাওয়ার জন্য তারা অনুরোধ করছে। আমার বাম পাশে একটা ছবি আছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন। তারপর আরেকটি কমন প্রশ্ন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার সময় আপনি আপনার সঙ্গে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন। প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার অস্থায়ী অনুমতিপত্র বা আপনার মোবাইলে যে এসএমএসটা আসছে এটা তো অবশ্যই দেয়। এটা না দিলে আপনার যে গ্রাহক কপির যে মানি রিসিট আছে সেটার পিছনে আপনার হচ্ছে সিল দিয়ে তারা তারিখ দিয়ে দেয়, এটা আর মোবাইলে মেসেজ আসছে সেটা। তারপর হচ্ছে এই জিনিসটা আপনি প্রথমত নিয়ে যেতে হবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। আমি যেহেতু ঢাকা জেলার বিআরটি এর ফিঙ্গারপ্রিন্টের বলতেছি বিষয়টা, আমি অন্য বিআরটি এর সিস্টেমটা জানি না, মেবি হয়তো তারা তাদের সংশ্লিষ্ট বিআরটি অফিসেই আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার কার্যক্রম চলে। তবে ঢাকা জেলার মধ্যে 5টা বিআরটি অফিস আছে, ঢাকা মেট্রো 1, ঢাকা মেট্রো 2, ঢাকা মেট্রো 3, ইকুরিয়া বিআরটিএ সার্কেল এবং সাভার বিআরটিএ সার্কেল। এই 5টা বিআরটিএ সার্কেলের আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ঢাকার মিরপুর 12-তে। মিরপুর 12 3 রাস্তার যে মোড়টা আছে ঠিক সেইখানে 3 রাস্তা মোড়ের পশ্চিম পাশে একটা হাইরাইজ বিল্ডিং এর সাইনবোর্ড দেখবেন হচ্ছে আরং সাইনবোর্ড। আপনাদের এই অস্থায়ী প্রাপ্তি রসিদের মধ্যে লেখা থাকে আরং এর বিল্ডিং, সেই আরং যে সাইনবোর্ডধারী বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর 7 তলায়। যারা বাইক অথবা গাড়ি নিয়ে যাবেন তাদের বাইক গাড়ি রাখারও তাদের পার্কিং এর ব্যবস্থা আছে। আপনার পার্কিং এ রেখে আপনার নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, কারণ আমি নিজে গিয়েছি, সেখানের সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। সেই জন্য আপনাদেরকেও বলছি বাইক বা গাড়ি নিয়ে গেলে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনি হচ্ছে আপনার গাড়িটা বা বাইক পার্কিং করে 30 টাকা দিয়ে 30 টাকা ওই পার্কিং এ পেমেন্ট করে আপনার বাইকের বা গাড়ির নাম্বার প্রদান করে তারা একটা টোকেন দিবে। টোকেনটা আমার কাছে নাই গা, টোকেনটা থাকলে দেখা পারতাম। সেই টোকেনটা আপনি অবশ্যই যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ আপনি যখন আপনার বাইক বা গাড়িটা কাজ শেষ করে চলে যাবেন নিয়ে যাবেন তখন সেই টোকেন ছাড়া আপনার গাড়ি বা বাইক বের করতে দিবে না, এবং টোকেনের নাম্বার অনুযায়ী আপনার গাড়ির নাম্বার মিল থাকতে হবে। তাহলে অবশ্যই খেয়াল করতে হবে টোকেনে যখন আপনার গাড়ির নাম্বারটা প্রদান করবেন নাম্বার কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, টোকেনটা আপনি নিয়ে সযত্নে চলে গেলেন গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটের সাথে চলে যাবেন। লিফটের সাথে চলে যাওয়ার পর দেখবেন কি অনেক মানুষ লম্বাভাবে সিরিয়াল ধরে আছে যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছে আপনার মতো। আমার বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আপনি কোনো দিকে না তাকিয়ে ওই সারিতে সিরিয়াল দিবেন। প্রথম কাজ হচ্ছে আপনি হচ্ছে ওই সিরিয়াল দিবেন, লাইন ধরে সিরিয়াল ধরবেন, এবং লাইন ধরে সিরিয়াল ধরার পর আপনার সামনে এবং পিছনে যেই ভাইটা থাকে তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন আপনার জায়গাটা কাউকে না দিয়ে দেয়। আপনি জাস্ট আপনি আজকে যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাদের নোটিশ বোর্ডে আপনার নামটা আছে কিনা সেটা আপনি চেক করতে যাবেন। জাস্ট অনুরোধ করে একটু বলে আপনি নোটিশ বোর্ডে যাবেন। নোটিশ বোর্ডে যে দেখবেন কি অনেক মানুষ একত্রে হুমড়ি খেয়ে পড়ে গেছে, সেই জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের সিরিয়ালটা খোঁজার একটা সহজ টেকনিক বলে দিচ্ছি। এখানে তারা যে রেফারেন্স নাম্বারটা দিয়েছে প্রথম 3টা সংখ্যা হচ্ছে লেটার হচ্ছে আপনার বিআরটিএ কোড। আমারটা দেখতে পাচ্ছেন ডিডিএস হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট সাভার। এটা হচ্ছে আমার হচ্ছে বিআরটিএ কোড, তারপর হচ্ছে আমার রেফারেন্স নাম্বার, শেষে আরেকটা। তাই আপনার হচ্ছে DM1, DM2, DM3 এরকম সিরিয়াল বাই হাজার মানুষের নাম থাকে ওই লিস্টের মধ্যে। আপনি সহজেই হচ্ছে আপনার বিআরটিএ কোডটা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকের হচ্ছে এখানে একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমারটা ক্রমিক নাম্বার 1। যদি আপনার এই এরকম ডিডিএস সিরিয়ালে যে আপনি
আপনার ক্রমিক নাম্বার অনুযায়ী খুঁজেন তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আর যদি এই ক্রমিক নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি হচ্ছে আপনার সিরিয়াল BRTA কোড দেখবেন, তারপর হচ্ছে আপনার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আপনি চেক করবেন। বাম পাশে BRTA কোডটা দেওয়া আছে, BRTA কোডটা কিরকম হয় আপনারা দেখে নিতে পারেন। তারপর আপনি এত হুমড়ি খেয়ে না পড়ে আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে নোটিশ বোর্ডের ছবিটা তুলে আপনি আবার আপনার সিরিয়ালে যাবেন, যে আপনার মোবাইল দেখে দেখে আপনার সিরিয়ালটা নিশ্চিত করবেন। কি কারণে সিরিয়ালটা দেবেন, আমরা বিশেষ করে যারা কারোর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করায় থাকি তারা যতক্ষণ পর্যন্ত নোটিশ বোর্ডে আমাদের নাম সিরিয়ালে না দেখি ততক্ষণ পর্যন্ত মনে যে শান্তি বা একটা প্রফুল্ল এটা পাই না। কারণ যার মাধ্যমে লাইসেন্সটা করাই সবসময় একটা টেনশন কাজ করে, সে কি আসলেই আমার কাজটা করেছে কি না। এবং আরেকটি কাজ হচ্ছে আপনার এই নোটিশ বোর্ডে আপনার ক্রমিক নাম্বারটা, আপনার যে সিরিয়ালটা ধরছেন সেই সিরিয়ালের বুথে আপনাকে জিজ্ঞেস করবে। তারপর সিরিয়াল ধরে একজন দুইজন করে এইভাবে যাইতেছে, আপনি যখন 7 তলায় যে কাউন্টার আছে সেই কাউন্টারে 2জন বা 1জন লোক বসে থাকবে, তাদের সামনে ছোট্ট একটি BRTA এর বুথ থাকে, যেখানে হচ্ছে আপনার হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে তারা একটা ছোট্ট একটা ভেরিফিকেশন করে একটা টোকেন নাম্বার দিবে আপনাকে। ঠিক এই দেখতে পাচ্ছেন এই টোকেনে আপনি কত নাম্বার বায়োমেট্রিক এবং ছবি তুলবেন, মানে কত নাম্বারে আপনি ফিঙ্গার দিবেন এবং ছবি তুলবেন সেই সিরিয়ালটা, সেই টোকেনটা নিয়ে আপনি হচ্ছে তারা যেখানে বসে আছে তার বাম পাশে, ঠিক তার বাম পাশে একটা গেট আছে, সেই গেট দিয়ে প্রবেশ করবেন। গেটে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ডের কাছে আপনি হচ্ছে আপনার এই অস্থায়ী অনুমতিপত্র বা মানি রিসিট যেটাই থাকে সেটা হচ্ছে আপনার তাদের কাছে জমা দিতে হবে। তাদের কাছে এটা জমা দিয়ে আপনি হচ্ছে আপনি ওয়েটিং যে চেয়ার আছে ওয়েটিং করার জন্য সেই ওয়েটিং স্পেসে চেয়ারে যে আপনি অপেক্ষা করতে থাকবেন, এবং আপনি দেখতে পারবেন অপেক্ষা করার সময় সামনে একজন ব্যক্তি এসে আপনাদের ওই টোকেনের সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকতেছে 1 থেকে 10 বা 10 থেকে 15 বা 1 থেকে 20, এভাবে 10 জন 5 জন 20 জন 15 জন করে তারা ডেকে নিচ্ছে। ডেকে নেওয়ার পর আপনার সিরিয়ালটা যখন চলে আসবে আপনি ওই ভাইয়ের কাছে যাবেন, যাওয়ার পর সে আপনার এই অস্থায়ী অনুমতিপত্রটা আপনার হাতে ধরায় দিয়ে বলবে কি আপনার ওইখানে অনেকগুলো কম্পিউটার অফিসার বসে থাকে, আপনি অমুক টেবিলে এত নাম্বার টেবিলে আপনি যান, ওই টেবিলে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আপনি এই কাগজটা নিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা নিয়ে সেই কম্পিউটার অফিসারের কাছে প্রদান করবেন, এবং তার সামনে একটি চেয়ার থাকবে, সেই চেয়ারে আপনি বসবেন। বসার পর ওইখানে 2টা মনিটর থাকে, 2টা মনিটর, একটা মনিটর আপনার দিকে তাক করা থাকবে, আর একটা মনিটর হচ্ছে যে কম্পিউটার অফিসার অপারেটর অফিসার তার দিকে, সে হচ্ছে তার মনিটর দিয়ে কাজ করবে, আর আপনার মনিটরে আপনি আপনার ডিটেলস ভিউ দেখতে পারবেন। সেখানে বসার পর সে আপনাকে অলরেডি একবার বলবে, আপনি নিজে নিজে চেক করবেন, সে যদি নাও বলে তারপরও আপনি চেক করবেন। কারণ এই চেকটা হচ্ছে আপনি ক্রস চেক না মিলাইলে অনেকে হচ্ছে কি এত খুশি থাকে ফিঙ্গারপ্রিন্টের সময় যে এই মানে নিজের নাম বাবার নাম এই সবগুলো চেক দিতে আর খেয়াল থাকে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পর হঠাৎ করে একদিন মনে পড়ছে, এটা দেখতেছে ভাই আমার তো খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে, নিজের নামে একটা লেটার মিসিং বা চেঞ্জ হয়ে গেছে, বা বাবার নাম একটা লেটার মিসিং হয়ে গেছে, অথবা দেখা গেছে নিজের ঠিকানাটাই চেঞ্জ, পুরা ঠিকানাটাই যার মাধ্যমে করাইছে তার ঠিকানাটা চলে আসছে, অথবা মোবাইল নাম্বারটা পাল্টে দিয়েছে, এরকম হইতে পারে। সেই জন্য আপনাদের এইখানে খুব সিনসিয়ার থাকতে হবে। প্রয়োজনে আপনি আপনার মোবাইল ফোনটা সাইলেন্স করে নেবেন যাতে কেউ ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব না করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে আপনি হচ্ছে একটি সাদা কাগজে আপনি নিজের জন্য মানে আপনার স্কুল সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড দেখে এই বিষয়গুলো আপনি দেখে নিতে পারেন। আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর হচ্ছে স্ত্রী থাকলে স্ত্রীর নাম, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ, এবং হচ্ছে ব্লাড গ্রুপ, আপনার মোবাইল নাম্বার, এবং হচ্ছে আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনি দিবেন। প্রত্যেকটা জিনিস আপনি ইংরেজিতে লিখে নেবেন, যে ওইখানে ইংরেজিতে লেখা থাকে, কোনো বাংলা লেখা থাকে না, আপনার চেক দিতে হবে ইংরেজিতে। তারপর আপনি হচ্ছে এই সবগুলো চেক দিবেন, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম থাকলে,
তারপর হচ্ছে জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, তারপর এগুলো চেক দেওয়ার পর সে আপনার মোবাইল নাম্বার জিজ্ঞেস করবে, আপনার সেলফোন নাম্বার যেটা সবসময় খোলা থাকে, যেই নাম্বার আপনার সাথে আছে, ওটিপি কোড যাবে সেই নাম্বার প্রদান করবেন। আরেকটি নাম্বার যেতে যাবে সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ভাই এই ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ওই ব্যক্তির নাম্বার দিবেন যে হচ্ছে আপনার সবচাইতে নিকটতম আত্মীয় এবং যার নাম্বার 24 আওয়ার খোলা থাকে। ইনসিডেন্টলি আপনি রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনার সেলফোন তো আপনার সাথে থাকে, আপনার লাইসেন্সটা দেখে যাতে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য যাকে ফোন দেবে সে যেন রেসপন্স করে, মানে ওই পার থেকে কলটা পিক করে আপনার দায়িত্বটা নিতে পারে, সেই রকম একজন ব্যক্তির নাম্বার দিবেন। সেখানে দিতে পারেন বাবার নাম্বার, ভাইয়ের নাম্বার ইত্যাদি, আত্মীয় স্বজন, খুব নিকটতম আত্মীয় নাম্বার। ওকে, কাজ শেষ। তারপর হচ্ছে আপনার ছবি তোলার ক্ষেত্রে কেউ একেবারে ফুল এক কালারের সাদা শার্ট পরে যাবেন না, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা। আপনি যদি ফুল সাদা শার্ট পরে যান, ব্যাকগ্রাউন্ড আর আপনার বডির কালার ম্যাচিং হয়ে আপনার শুধু ফেসটুক দেখা যাবে, আর কিছু বোঝা যাবে না। সেই জন্য আপনি কালারফুল শার্ট বা কালারফুল যে কোনো ড্রেস আপনি পরে যেতে পারেন, চেক শার্ট পরে যেতে পারেন। যারা ডিফেন্সের ভাই আছে তাদেরকে দেখেছি, তারা হচ্ছে তাদের ইউনিফর্ম পরে গেছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দেখছি 2জন সেনাবাহিনীর ভাই ছিল, তারা হচ্ছে তাদের ইউনিফর্ম পরে ছবি তুলছে। তারপর ছবি তোলা শেষ, আপনার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শেষ। তারপর হচ্ছে আপনাকে ইলেকট্রিক্যাল একটা সিগনেচার প্যাড দিবে এবং ইলেকট্রিক্যাল পেন থাকবে, ওখানেই বলবে আপনি আপনার স্বাক্ষরটা দিবেন। স্বাক্ষর দেওয়ার পর আপনার ডিসপ্লেতে একটা প্রিভিউ দেখাবে, আপনার ছবি, আপনার স্বাক্ষর এবং এই কাগজে যেগুলো দেওয়া আছে এভরিথিং সব দেওয়া থাকবে। আপনি এটা হচ্ছে আপনার ফাইনাল চেক। এই প্রিভিউতে যদি আপনি কোনো ভুল না খুঁজে পান তাহলে ওকে, আর ভুল খুঁজে পাইলে এটাই হচ্ছে আপনার লাস্ট চেক করা। এরপর আপনি আর চেক করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। তারপর সবকিছু ওকে থাকলে সে ওকে বাটনে চাপার পর আপনার মোবাইলের সাথে সাথে একটা 4 সংখ্যার ওটিপি কোড চলে আসবে। সেই ওটিপি কোডটা আপনি তাকে প্রদান করবেন। ওটিপি কোড প্রদান করার পর সে ফাইনাল সাবমিট দিবে। সাবমিট দেওয়ার পর এই যে অনলাইন প্রিন্ট যে কপিটা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম পাশে দেখাচ্ছি আমি, এই প্রিন্ট কপিটা হচ্ছে উপরে এবং নিচে এক পেজে 2টা প্রিন্ট কপি থাকবে। একটা হচ্ছে উপরের অংশটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে, আর নিচের অংশটা আপনার স্বাক্ষর রেখে তারা রেখে দিবে। এই কাগজের মধ্যে কি কি থাকে আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ভেহিকেল ক্লাস, আপনি কোন কোন যানের জন্য, মানে কোন কোন ক্যাটাগরির লাইসেন্সটা করতেছেন। অবশ্যই অনেকে করে কি এখানে মিস্টেক হয়ে যায়, যাদের দেখা যাচ্ছে 2টা আবেদন করছে, লাইট এবং মোটরসাইকেল, কিন্তু এখানে একটা আসে। অবশ্যই আপনি যখন ক্রস চেক করেন তখন কিন্তু আপনার ভেহিকেল ক্লাসটা চেক করে নেবেন। এখানে হচ্ছে লাইট এবং মোটরসাইকেল, তারপর হচ্ছে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, সাপোজ নেম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি, এসব গুলো থাকে। ওকে, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকার পর আপনার এইটা অস্থায়ী অনুমতিপত্র, এটা করবে কি উপরে তারা স্টাপলার করে দেবে। আমি আমারটাও করে দিছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য খুলছিলাম। এটা দিয়ে দেবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের কার্ডটা তার কাছ থেকে নিতে বলবেন না অবশ্যই। তারপরে এটা দিয়ে আপনি কার্ড পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন। আপনাকে সার্জেন্ট কোনো হয়রানি করবে না। এখানে আপনার কার্ড ডেলিভারির ডেটটা দেওয়া থাকে এবং কার্ড ইস্যু ডেটটা দেওয়া থাকে, আর হচ্ছে পরবর্তীগুলো মেসেজ যাবে আপনার ফোনে। আরেকটি কথা বলে রাখি, অনেকে হচ্ছে এখানে আমার নামটা দেওয়া আছে, ফুল নামটা দেওয়া আছে এমডি নাসিরউদ্দিন, কিন্তু মেসেজে নামটা বড় হওয়ার জন্য এমডি নাসির উদ্দিন আসছে, শেষের এনটা কেটে গেছে। তাই আপনাদেরও এরকম আসে, দেখা যায় এরকম নামের প্রথম অংশটা আছে, যেরকম আমার এখানে এমডি নাসির আসতে পারতো বা এমডি উদ্দিন আসতে পারতো। যদি এখানে আমার ফুল নাম সঠিক থাকে তাহলে কোনো টেনশন নেই, ওই মেসেজে নামের অর্ধেক আসুক বা শেষের অর্ধেক আসুক, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।